আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর প্রাথমিক হিসেব অনুযায়ী ৫৮ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ই ডিসেম্বর। বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য প্রশাসন এবং ২৫টি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। এসএসসির মাধ্যমে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের তালিকা আজ প্রকাশিত হবে। রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য তৈরি অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসির ব্যাংক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট করতে অস্বীকার করেছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এসএফআইও। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা উত্তীর্ণ হবার পর প্রাথমিক হিসাব অনুযায়ী ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদের মধ্যে রয়েছেন অনুপস্থিত, মৃত, স্থানান্তরিত এবং একাধিক জায়গায় নাম থাকা ভোটার। এনুমারেশন পর্ব শেষ হলেও ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত রাজ্যে ৯৯.৯৬% ভোটারের এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। ১৬ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন। দক্ষিণ চব্বিশ পরগনায় এসআইআর এর কাজ করছেন মোট ৮,৮৫৯ জন বিএলও। জেলা জুড়ে মোট ৯০ লক্ষের বেশি ভোটারের জন্য এনুমারেশন ফর্ম বিতরণ প্রায় ৯৯.৯৮% সম্পন্ন হয়েছে। ডিজিটাইজেশন হয়েছে ৯০.৪৪ এবং বিএলও পরীক্ষিত ফর্মের হার ৯৩% কাছাকাছি। ম্যাপিং সংক্রান্ত কাজের ক্ষেত্রে অগ্রগতি উল্লেখযোগ্য। মোট এপিক ও ফর্ম ম্যাপিং হয়েছে ৮৬.৬৫%। তবে এখনও ৩,৬১,৬৯৮টি ফর্ম ম্যাপিং বিহীন রয়েছে। এর মধ্যে ১,২০,৬৩০ জন ভোটার ক্ষেত্রে কোনো সংশোধনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। ফেরত না আসা ফর্মের সংখ্যা ৭৯,৫৮২, যা মোটের ওপর ২.২৬%। এর মধ্যে স্থায়ীভাবে স্থানান্তরিত, অনুপস্থিত, মৃতরা আছেন। জেলার সার্বিক অগ্রগতির হার ৯৯.৭৭%, যা প্রশাসনের কাছে অত্যন্ত সন্তোষজনক বলে মনে করা হচ্ছে। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে গতকাল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলির মোট ২৫টি দপ্তরের কর্তারা এই বৈঠকে হাজির ছিলেন। রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতা পুলিশের কমিশনার, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ এবং আরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ছিলেন এনফোর্সমেন্ট নির্দেশালয়ের অধিকর্তাও। শ্রী আগরওয়াল বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে প্রাক নির্বাচনী তথ্য সংগ্রহ করেছেন। রাজ্যের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি ঠিক কোথায় দাঁড়িয়ে, কোথাও অতিরিক্ত নজরদারি বা সতর্কতার প্রয়োজন কিনা তাও খতিয়ে দেখা হয়। রাজ্যে এসআইআর পর্ব চলাকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের একজন ভোটার হিসেবে নিজের নাম অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। গতকাল লোকভবনে ১৬২ চৌরঙ্গী বিধানসভার বিএলও এবং বিএলও সুপারভাইজারের সঙ্গে দেখা করে তিনি ভোটার কার্ড স্থানান্তরের জন্য নির্দিষ্ট ৮ নম্বর ফর্ম পূরণ করেন। রাজ্যপাল বলেন যে পশ্চিমবঙ্গ বাংলার মানুষের প্রতি তার সবসময় গভীর আবেগজনিত টান রয়েছে। Mentally, emotionally, I am merged with the life of West Bengal. My name itself is that of Netaji Bose. My father gave it to us. I had been here long time back. There is an emotional connect which makes me fixed to the land of Bengal. The language, the people, the culture, the tradition, the heritage, everything attracts me. I would like to be an adopted son of Bengal. That's why I thought I will also change my voting to Bengal. বিজেপি ফের ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের শাসক দল প্রশাসনের একাংশের সহায়তায় বহু মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম তালিকায় ঢুকিয়েছে। আপাতত ৬০ লক্ষ ফর্ম ফেরত আসেনি, যেটা আমরা খবর পাচ্ছি। তার মধ্যে মৃত আছে, শিফটেড আছে, আরও এই ধরনের বহু কেস আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে ১ মাস যখন ঝাড়াই বাছাই হবে, নির্বাচন কমিশনকে ত্রুটিমুক্ত ইলেকটোরাল রোল তৈরি করতে হবে। আমাদের দাবি হচ্ছে আমরা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই, যাতে কোনো মৃত ভোটারের নাম থাকবে না। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট।
গতকাল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ এ রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া বা ফেন্সিংয়ের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে কি পদক্ষেপ করা হয়েছে তা রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মুখ্য সচিবকে সবিস্তার জানাতে বলেছে। আগামী শুক্রবারের মধ্যে রাজ্যকে এই হলফনামা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী 22শে ডিসেম্বর। উল্লেখ্য, মামলাকারী দাবি ভারত বাংলাদেশ সীমান্তের মোট 2216 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 378 কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। রাজ্যের তৎপরতার অভাবেই বকেয়া কাজ সম্পন্ন হচ্ছে না বলেও মামলাকারী অভিযোগ করেছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিন প্যাটিস বিক্রেতাকে হেনস্থার অভিযোগে 3 জনকে গ্রেপ্তারির নিন্দা করেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গতকাল দিল্লিতে বলেন, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম যৌথভাবে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে। এদিকে গ্রেপ্তার হওয়া 3 জনই গতকাল জামিন পেয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জামিনকে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন জায়গায় পুজোর সময় অশান্তি এবং মূর্তি ভাঙচুর হলেও পুলিশ গ্রেপ্তার করে না। শ্রী অধিকারী এই ঘটনার বিরুদ্ধে সমগ্র হিন্দু সমাজকে জেগে ওঠার আবেদন জানান। আমরা অত্যন্ত খুশি যে এরা জামিন পেয়েছে। আর মমতার পুলিশকে বলবো যে আপনারা মমতার পুলিশ শুধু নয়, মুসলিম লীগের পুলিশ হয়ে গেছে। দ্য গ্রেট ক্যালকাটা হিলিং এর সময় সুরাবর্দির পুলিশের যে ভূমিকা ছিল, ব্রিটিশের পুলিশের যে ভূমিকা ছিল, ঠিক একই ভূমিকা আপনারা নিয়েছেন। ওয়াকফ আইন বাতিলের দাবিতে প্রদেশ যুব কংগ্রেস গতকাল রাজভবনে মিছিল করে। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এতে সামিল হন। মিছিল ধর্মতলা থেকে রাজভবনের দিকে এগিয়ে গেলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। সাংবাদিকদের কাছে অধীরবাবু বলেন, নতুন ওয়াকফ আইনে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে। 27 নভেম্বর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরে আদেশ চলে গেল যে 6 ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু ডিজিটালি এখানটায় রেজিস্টার করতে হবে। এটা একটা বড় সমস্যা মুসলিম সমাজের কাছে। সেই জন্য আমি আগেও দাবি করেছি কিরণ রিজিজুর কাছে, ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে, আজকে রাজ্যপালের কাছে, যে যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে একটাও ওয়াকফ সম্পত্তি আনরেজিস্টার্ড অর্থাৎ নথিভুক্ত না হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত সময় বাড়িয়ে সাহায্য করতে হবে। 15 ডিসেম্বর থেকে বিকেল 5:10 সংবাদের সময় 5 মিনিট বেড়ে 10 মিনিটের হচ্ছে। একই সঙ্গে গ্রামাঞ্চলের খবর আরও বেশি করে শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ওই দিন থেকে বেলা 12:30 এবং সন্ধে 6:35 গ্রামীণ সংবাদের সময়সীমা 3 মিনিটের বদলে 5 মিনিটের হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের তথ্য যাচাইয়ের জন্য ইন্টারভিউ ডাক পাওয়া প্রার্থীদের তালিকা আজ প্রকাশিত হবে। একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হলেই নবম দশমের তথ্য যাচাই শুরু হবে। নবম দশমে শূন্য পদের সংখ্যা 23,212। কেন্দ্রীয় সরকারি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস SFIO অর্থলগ্নি সংক্রান্ত রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরতের জন্য অ্যাসেট ডিসপোজাল কমিটি ADCর ব্যাংক অ্যাকাউন্টগুলির ফরেন্সিক অডিট করতে পারবে না। গতকাল কেন্দ্রীয় সরকারের আইনজীবী কলকাতা হাইকোর্টে একথা জানিয়েছেন। দেশের গৌরবময় শিল্পের ঐতিহ্য সংরক্ষণ ও অসাধারণ শিল্পকুশলতাকে স্বীকৃতি দেওয়ার জন্যই শিল্পগুরু এবং হস্তশিল্প গ্রামীণ জাতীয় পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি নতুন দিল্লিতে এই পুরস্কার প্রদান করেছেন। একটি প্রতিবেদন। পূর্ব বর্ধমানের বাসিন্দা দোলন কুণ্ডু মণ্ডল শিল্পগুরু 2023 পুরস্কার পেয়েছেন। ছোট থেকেই মাটির কাজ করেন তিনি। বর্তমানে কলকাতাতেও একটি স্টুডিও তৈরি করেছেন। বহু মানুষকে তিনি মাটির হাতের কাজ শেখান। মাটির সরাই রামায়ণের কাহিনী তুলে ধরে শিল্পগুরু পুরস্কার পেয়েছেন দোলন। প্লাস্টিক বর্জন করে মাটির জিনিস ব্যবহার করলে দূষণ যেমন কমবে, তেমনি প্রকৃতির আরো কাছাকাছি থাকা যাবে বলে মনে করেন তিনি। আমরা যে প্লাস্টিক বা যেটা দূষণ ছড়াচ্ছে আমাদের পৃথিবীতে, সেইটা থেকে আমরা যাতে মুক্তি পাই, সেটা আমাদেরও একটা প্রত্যেকের মেসেজ দেওয়া হয় যে আমরা যেসব এই মাটির কাছাকাছি কাজ করি সেগুলো যেন একদম অর্গানিক হয়। অ্যাকচুয়ালি আমরা যেন নেচারের কাছাকাছি থাকতে পারি। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্য জুড়ে আগামী কয়েকদিন শীতের আমেজ একই রকম থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। অন্যদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি কম। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার পূর্বাভাস রয়েছে। এদিকে শহরের বায়ু গুণমান সূচক AQI যথেষ্ট উদ্বেগজনক। কলকাতায় ভিক্টোরিয়া ও ময়দান এলাকায় আজ সকালে AQI ছিল 359 মাইক্রোগ্রাম, যা অতি খারাপ বলে বিবেচিত হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর প্রাথমিক হিসেব অনুযায়ী 58 লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর। ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাজ্যের কাছে হলফনামা তলব কলকাতা হাইকোর্টের। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আগামী 15 তারিখ 3 দেশ সফরের প্রথম পর্বে জর্ডান যাবেন। এরপর তিনি যাবেন ইথিওপিয়া ও ওমানে। নির্বাচন কমিশন 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সময়সূচি সংশোধন করেছে। কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বলেছেন, ভারত সুস্থায়ী জীবনযাপন ও পরিবেশের সুরক্ষায় যে কোনো আন্তর্জাতিক উদ্যোগকে সবসময় সমর্থন করে আসছে। মধ্যপ্রদেশে 2 মাওবাদীর আত্মসমর্পণের পর মুখ্যমন্ত্রী রাজ্যকে নকশাল মুক্ত বলে ঘোষণা করেছেন। লাগাতার বিক্ষোভের মুখে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। দ্বিতীয় টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 51 রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 15 তারিখ 3 দেশ সফর শুরু করবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী জর্ডানে রাজা আবদুল্লাহ বিন আল হুসাইনের সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্ক, সমৃদ্ধি ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করবেন। দুদেশের দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কের এটি 75তম বর্ষ। এরপর 16 তারিখ তিনি ইথিওপিয়া যাবেন। এটি হবে শ্রী মোদীর সে দেশে প্রথম সফর। দক্ষিণী বিশ্বের অংশীদার হিসেবে 2 দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক শক্তিশালী করাই এর উদ্দেশ্য। সফরের শেষ পর্বে প্রধানমন্ত্রী ওমানে যাবেন। সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে 2টি দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা করা হবে। এটি হবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় ওমান সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে তাঁর বাসভবনে এনডিএ সাংসদদের সঙ্গে এক নৈশভোজে মিলিত হন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, এনডিএ পরিবারের প্রতিনিধিরা দেশের সুশাসন, উন্নয়ন ও বিকাশের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী বছরগুলিতে তারা একত্রে কাজ করে দেশের উন্নয়নের যাত্রাকে আরও সুদৃঢ় করে তুলবেন। এটি ছিল বিহার নির্বাচনে জয়ের পর এনডিএ প্রতিনিধিদের প্রথম সমাবেশ। নির্বাচন কমিশন 5টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর সময়সূচি সংশোধন করেছে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরপ্রদেশ। সংশোধিত সময়সূচি অনুযায়ী তামিলনাড়ু ও গুজরাটে 14 তারিখের মধ্যে এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে 18 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর উত্তরপ্রদেশের জন্য সময়সীমা 26 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখও সংশোধন করা হয়েছে। গোয়া, গুজরাট, লাক্ষাদ্বীপ, রাজস্থান এবং পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনের সময়সূচি গতকাল শেষ হয়েছে। 16 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। সর্বশেষ তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে 99.96% ভোটারের এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। অনুপস্থিত, মৃত, স্থানান্তরিত একাধিক জায়গায় নাম থাকা ভোটারের সংখ্যা 58 লক্ষের বেশি। তবে এনিউমারেশন পর্ব শেষ হলেও ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইম্ফলে নুপিলাল দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। নুপিলাল স্মৃতি কমপ্লেক্সে মণিপুরের সাহসী নারীদের পুষ্পাঞ্জলি অর্পণ করবেন তিনি। এরপর রাষ্ট্রপতি যাবেন সেনাপতি জেলায়। সেখানে কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা ছাড়াও একটি জনসমাবেশে তিনি ভাষণ দেবেন। আগেই জানানো হয়েছে, 2 দিনের মণিপুর সফরে গতকাল রাষ্ট্রপতি ইম্ফলে পৌঁছান। স্বাস্থ্য, শিক্ষা, আদিবাসী উন্নয়ন, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে 1387 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন তিনি। পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত সুস্থায়ী জীবনযাপন, অনুকূল জলবায়ু ও বিশ্বের দরবারে পরিবেশকে সুরক্ষার যে কোনো উদ্যোগকে সমর্থন করে আসছে শুরু থেকেই। কেনিয়ায় গতকাল রাষ্ট্রসংঘের পরিবেশ সভায় 7ম অধিবেশনে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত পরিবেশ বান্ধব একটি ব্যবস্থা ও অর্থনীতির মধ্যে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ। এর মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ভালো থাকার সুনিশ্চিত করা সম্ভব হবে। রাজ্যসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিজেপি নেতা সুধাংশু ত্রিবেদী বলেন, ভারত গণতন্ত্রের জননী। মোদী সরকারের আমলে রাজনৈতিক দলগুলিকে নগদ অনুদানের সীমা 20,000 থেকে কমিয়ে 2,000 টাকা করা হয়েছে। নির্বাচনী বন্ড
নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছতা এনেছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের আমলে নির্বাচনী সংস্কারের প্রতি কখনোই যথাযথ মনোযোগ দেওয়া হয়নি। ইভিএম নিয়ে কংগ্রেসের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলেই ইভিএম চালু করা হয়। राजीव जी के समय में 1988 में 61A में चेंज करके कहा जाता है कि ईवीएम का प्रयोग किया जा सकता है और 15 मार्च 1989 को राजीव गांधी की सरकार के समय में इसको वैधानिक मान्यता प्रदान की जाती है। कांग्रेसियों के अनुसार कंप्यूटर क्रांति के जनक राजीव गांधी जी के परिवार के लोग अब कंप्यूटर एरा से क्वांटम एरा में आते आते पर्ची से चुनाव कराने के लिए जोर डालने लगे। এর আগে আলোচনা শুরু করে কংগ্রেস সাংসদ অজয় মাকেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ভোট কেন্দ্রে সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশন প্রকাশ করছে না। কমিশনকে অবশ্যই তার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বাসযোগ্যতা হ্রাস গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করতে পারে। তার আরও অভিযোগ, 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে আয়কর রিটার্ন দাখিল করতে বিলম্বের কারণে কংগ্রেস দলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়। पूरे पूर्वी गोलार्ध में यदि एकमेव एब्सोल्यूट वाइब्रेंट एंड कंसिस्टेंट डेमोक्रेसी है तो वो सिर्फ भारत। आज दुनिया में लोकतंत्र के अंदर सिर्फ 34% जनसंख्या है, जिसमें 17% हम हैं। अर्थात अगर दुनिया में लोकतंत्र है तो उसका सबसे बड़ा स्तंभ आज आधुनिक युग में भी भारत ही है। তৃণমূল কংগ্রেসের দোলা সেন বলেন, তাঁর দল নির্বাচনী সংস্কারের বিপক্ষে নয়, তবে তারা এরকম ভোটার তালিকা তৈরির বিরুদ্ধে যা জনগণকে মুছে ফেলার মাধ্যমে তৈরি করা হয়। ডিএমকের NR এলাঙ্গর অভিযোগ, দেশে কোনো নির্ভুল নির্বাচন ব্যবস্থাপনা নেই। ইভিএমই সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে। আপের সঞ্জয় সিংয়ের অভিযোগ, এসআইআর এর উদ্দেশ্য ভোটার তালিকা শুদ্ধ করা নয়, বরং ভোটারদের বাদ দেওয়া। ওয়াইএসআর কংগ্রেসের ইয়েরাম ভেঙ্কটা সুব্বা রেড্ডিও নির্বাচন সংস্কারের বিষয়ে বক্তব্য রাখেন। মধ্যপ্রদেশের বালাঘাটে 2 মাওবাদীর আত্মসমর্পণের পর মুখ্যমন্ত্রী মোহন যাদব রাজ্যকে নকশাল মুক্ত বলে ঘোষণা করেছেন। ভোপাল থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বালাঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী বছরের মধ্যে দেশকে নকশাল মুক্ত করার কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা অনুযায়ী নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মাওবাদীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বালাঘাট জেলার বিরসা থানায় গতকাল দীপক এবং রোহিত নামে 2 মাওবাদী আত্মসমর্পণ করে। দীপকের মাথার দাম ছিল 29 লক্ষ টাকা আর রোহিতের 14 লক্ষ টাকা। বালাঘাট জেলার পুলিশ সুপার আদিত্য মিশ্র জানিয়েছেন, জেলায় আর কোনো সক্রিয় নকশাল নেতা নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশ আধিকারিক ও কর্মীদের অদম্য সাহস ও আত্মত্যাগের কারণেই এই সাফল্য অর্জিত হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোজেন জেলিয়াসকোভ পদত্যাগ করেছেন। বেসরকারি ক্ষেত্রের ওপর উচ্চ হারে কর চাপানোর প্রস্তাব সেদেশের বাজেটে করার পর দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়। রাষ্ট্রপতি রুমেন রাদেভ নতুন সরকার গড়ার জন্য রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানাবেন, তবে কোন দলই এই আবেদনে সাড়া না দিলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই সরকার সেদেশে মধ্যবর্তী নির্বাচন আয়োজন করবে। 2020 সালের পর বুলগেরিয়ায় মোট 7 বার মধ্যবর্তী নির্বাচন হয়েছে। বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও একই দিনে অনুষ্ঠিত হবে। সেদেশের মুখ্য নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন নির্বাচনের সূচি গতকাল ঘোষণা করেন। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি নির্বাচনী প্রক্রিয়ার সময়সূচি বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ সপ্তাহের শেষ পর্যন্ত মধ্য, পূর্ব ও উত্তর ভারতে শৈত্যপ্রবাহ চলবে। আজ পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়ে একই পরিস্থিতি থাকবে। আগামীকাল পর্যন্ত মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, তেলেঙ্গানা, উত্তর কর্ণাটক ও উড়িষ্যাতে শৈত্যপ্রবাহ চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের পুরুষ জুনিয়র হকি দলকে ব্রোঞ্জ পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। গত বুধবার পুরুষদের FIH জুনিয়র হকি বিশ্বকাপে ভারত আর্জেন্টিনাকে 4-2 গোলে পরাজিত করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। নিউ চণ্ডীগড়ের মুলানপুরে মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় T20 ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতকে 51 রানে হারিয়ে 5 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে। ভারত টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায়। দক্ষিণ আফ্রিকা 20 ওভারে 4 উইকেটে 213 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 19 ওভার 1 বলে 162 রানে অল আউট হয়ে যায়। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আগামী 15 তারিখ 3 দেশ সফরের প্রথম পর্বে জর্ডান যাবেন। এরপর তিনি যাবেন ইথিওপিয়া ও ওমানে।
নির্বাচন কমিশন 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর সময়সূচি সংশোধন করেছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।